তা তোমাদের মধ্যে কে কার উত্তর সাধক সেটা বললে না তো। উত্তর সাধক শব্দটাই প্রথম শুনলাম। আমি আর কিশোরী পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছি। এমন সময় তারানাথ ফস করে তার পাসিং শোতে অগ্নিসংযোগ করলেন। আজ এমন এক আবহাওয়া যে বাতাসে শ্বাস নিলেই কবিদের কাব্য বেরোতে বাধ্য। অবশ্য আমাদের তিনজনের মধ্যেই সেরকম কোনো বাতিক নেই। আমরা কেউই কাব্যরোগে আক্রান্ত বিরোহী কবি নই। তা বলে বসন্ত যে হৃদয়ে দোলা দেবে না তাই কি কখনো হয়? কলকাতায় অবশ্য বসন্তের চেহারা ঠিক করে ধরা পড়ে না। বসন্ত দেখতে বাঁকুড়া পুরুলিয়া যেতে হয়। পুরুলিয়াতে শিমুল পলাশের শোভা ঠিক যেমন করে খেলে তেমনটা আর কোথাও খেলে না। তারানাথের কাছেই বহুবার শুনেছি বরাকর নদীর তীরে তার জীবনে বসন্ত এসেছিল। সে আবেগ ওর জীবন থেকে এখনো যায়নি। কোনোদিন যে যাবে না তাও ওর কথায় নিশ্চিত। সেদিন থেকে তারানাথ রসিক মানুষ। যারা বিশ্বাস করেন প্রেম মানুষকে মাত্র একটিবারই ভীষণ করে কাবু করতে পারে মারণ ব্যাধির মতো, তারপর প্রেম চলে গেলেও কঠিন ব্যাধি থেকে সেরে ওঠার পার্শ্ব প্রতিক্রিয়ার মতো যেমন হাজারটা ক্রনিক ডিজিজ চেপে ধরে, তেমনি বাকি জীবনটা কেটে যায় এই এক বসন্তের স্মৃতি কল্পনায়। কলকাতায় থেকে আমাদের মতো ছাপোষা মধ্যবিত্তের অবশ্য অত কাব্যের কথা মাথায় আসে না। আমরা তো আর তারানাথের মতো মুক্ত পুরুষ নই। মটলেনের ভিতরে এসে অবশ্য আজ হৃদয়ে দোলা লাগলো। এই খাস ধর্মতলার বুকেও দেখি একটা শিমুল আর পলাশের গাছ একটা বড় বাগানবাড়ির পাঁচিলের ভিতর জড়াজড়ি করে দাঁড়িয়ে রয়েছে। তাদের রক্তিম যৌবন এই অকালে মিয়ে যাওয়া হৃদয়েও দোলা দিল। মনটা আরও হালকা করে নিয়ে তারানাথের গৃহে এসেছি তার জটিল রহস্য রোমাঞ্চে ভরা জীবন কাহিনী শুনব বলে। বললাম, উত্তর সাধক ব্যাপারটা কি ঠাকুরমশাই? উত্তর সাধক জানো না? সাধকের উত্তরকালের ব্যাপার স্যাপার নাকি? আরে ধুস, না না, সে অন্য ব্যাপার। কই রে চারি? অতএব চারি এলো। সে এখন অনেক বড় হয়েছে। আজকাল আমাদের দেখে লজ্জা করে কথা কয়। সেদিনের মতো সে তো আর আঁকার বইয়ের জন্য বায়নাও করে না। বুঝি আমাদের বয়স বাড়ছে, তারানাথেরও বাড়ছে। এর আগে ভাবতে আর ভরসা পাই না। চারির হাতের তেল মাখা মুড়ির স্বাদ এ জগতে দুর্লভ। একগাল মুড়ি মুখের মধ্যে পুড়ে তারানাথ বলতে শুরু করলেন, শোনো, শ্মশানে বিশেষ করে সব সাধনা করতে গেলে একজন এমন লোক লাগে যে অলক্ষ্যে দাঁড়িয়ে সাধককে পাহারা দেবে এবং গোটা রাত মা ভৈরবী জপ করবে চেঁচিয়ে চেঁচিয়ে। তাতে সাধকের অনিষ্ট হয় না। কোনো বিপদ বুঝলে বা বিচ্যুতি বুঝলে উত্তর সাধকই মূল সাধককে সাবধান করে পথে ফিরিয়ে নিয়ে আসে। মানে ক্যাপ্টেন? কিশোরী ফাঁক পেয়েই তার মন্তব্য ঝেড়ে ফেলল। এই ইংরেজি শব্দটা দেখলাম তারানাথ জানেন। তারানাথ সম্মতির ভঙ্গিতে ঘাড় নাড়ালেন। তারপর খানিক চুপ থেকে আবারও শুরু করলেন, এখন ঠিক কোন কাল বলতে পারবে? আমি আনন্দের সাথেই বললাম, বসন্তকাল। এখন কি আর কালের পরিচয় আলাদা করে পাওয়া যায় গো? যত দিন যাচ্ছে গরম আর শীত ছাড়া কিছুই তো মালুম হয় না। বরং গরমটাই বলুন শুধু। শীতও যে খুব একটা কিছু করতে পারছে না কলকাতায়, তা তো এবছরই দেখা গেছে। তারানাথের আজ মন ভালো আছে। আবারও ঘাড় নেড়ে বলতে শুরু করলেন, এই বসন্তকালেই একবার একটা ঘটনা ঘটেছিল। অবশ্য ঘটনা না বলে একে ঘটনাক্রম বলা ভালো, কারণ যে লোকটার থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছিল সে ছিল আমার উত্তর সাধক। ব্যাপারটা বলি। গল্প শুরুর আভাস পেয়ে আমরা জমিয়ে বসলাম। বেশ কয়েক গাল মুড়ি পরপর সেঁধে দিলাম ভেতরে। তারানাথ তার পাসিং শোয়ে বেশ কয়েকটা বড় বড় টান দিয়ে ফেললেন। লোকটার সাথে আমার পরিচয়
বালুরঘাটে আত্রেয়ী নদীর তীরে। যেদিন প্রথম তাকে দেখলাম সেই দিনটার কথা ভাবলে আজও মনটা কেমন করে ওঠে। আমার মতো লোকেরও হৃদয় ব্যাকুল হয়ে ওঠে শুধু তার চেহারা আর মুখটা মনে পড়লে। আত্রেয়ী নদীর ধারে মহাশ্মশানের কথা আগেই জানতাম, তা সেখানেই দেখলাম তাকে। কোমরে একটা ছেঁড়া গামছার টুকরো মাত্র বাঁধা উলঙ্গ লোক। শরীরের প্রত্যেকটা হাড় গুনে নেওয়া যায়। নদীর ধারে একটা বট গাছের জলে ঝুলে থাকা শিকড়ে বসে বমি করছে, সবুজ কাঁচা পিত্ত বমি। তখন কটা হবে? ওই সকাল 7টা। আন্দাজ করছি, কারণ আমার হাতে ঘড়ি নেই, তাই সঠিক করে বলতে পারবো না। রাতে কিছু খায়নি নাকি, কতদিন ধরে না খেয়ে আছে কে জানে। চোখ দুটো ওর কোটর থেকে বেরিয়ে এসেছে ভয়ানকভাবে। শরীরটা কেমন যেন শিথিল হয়ে পড়েছে। দেখলে সন্দেহ জাগে, বাঁচবে তো। আমি তখন শ্মশানে সবে প্রবেশ করেছি। দূর থেকে দেখে ওর দিকে এগিয়ে গেলাম। সেদিন শ্মশানের ব্যবসা তখনও জমেনি, তাই লোকজন তেমন একটা আসতেও শুরু করেনি। কিছুক্ষণ পর তার পিত্ত বমি বন্ধ হলো। আমি সামনে দাঁড়াতেও আমায় সম্পূর্ণ অগ্রাহ্য করে লোকটা নিজেকে নিয়েই মেতে রইল। অবশ্য যার শরীরের অবস্থা এমন, তার আর অন্য কারোর দিকে নজর করা চলেও না। কিছুক্ষণ পর সে হাঁটু দুটোকে মুড়ে উপরে তুলে দুহাত দিয়ে পেঁচিয়ে মাথা হেঁট করে বসল। এমনই ছিল সেই আত্মমগ্নতার ভঙ্গি যে আমি আর কিছু বলতে সাহস করলাম না। সনের মতো লম্বা লম্বা ধোঁয়াটে পাতলা চুল তার কাঁধে ঝাঁপিয়ে নেমে এসেছে। একবার মাত্র অনেকক্ষণ পর সে মুখটা একটু উঁচু করল। দেখে চমকে উঠলাম। এমন কারোর চেহারা হতে পারে? একদম সাক্ষাৎ নরকঙ্কালের মতো চেহারার উপরে যেন একটা পাতলা চামড়ার ঢাকা খুলি বসানো রয়েছে। চোখ তার আশাহীন, নিষ্প্রভ। কিছু পরে আরো একটা জিনিস দেখলাম। ডান দিকে ওর রাখা রয়েছে একটা সত্যিকারের মাথার খুলি। লোকটা কি সাধক নাকি? এমন একটা নোংরা লোকের প্রতি কি তন্ময়তা অনুভব করেছিলাম সেদিন। সে কিন্তু আর মাথা তুলল না। ঘাড় গুঁজে গ্যাঁট হয়ে অমন করেই সে বসে রইল ঘন্টার পর ঘন্টা। তার মধ্যেই একটা লোক এসে আমায় প্রণাম করল। এগিয়ে গড় ওই ঠাকুর, তার নতুন আসা হইল নাকি শ্মশানে? হ্যাঁ, ভাবছি দিন কতক থেকে যাব। তা তুমি কে? আমায় এদিকে কে না চেনে? আমি এই শ্মশানের ডোমেদের ওস্তাদ, মধু ডোম। আগিয়ে আপনি আমার কুটিরেই থাকবেন খন। না হে, আমি কুটিরে থাকবার জন্যে আসিনি। আমি যে কাজে এসেছি তার জন্য খোলা শ্মশানই আদর্শ। মধু দেখলাম সাধু সন্তদের বিষয়ে বেশ অভিজ্ঞ লোক। সে বেশি জোরাজুরি করে না। ঘাড় চুলকে লুঙ্গির গেঁজ থেকে দুটো বিড়ি বার করে, একটা আমায় দিয়ে অন্যটা নিজে ধরিয়ে বললে, তা বেশ, তবে কাজ যাই হোক, আপনি সাধু মানুষ, দয়া করে এসেছেন আমার শ্রীক্ষেত্রকে জাগ্রত করতে। আপনার একটা মাথা গোঁজার ঠাঁই তো জরুরি। আপনি এখন আমার সাথে গ্রামে চলুন। কাল থেকে বাসন্তী পুজো শুরু। সকাল থেকেই আজ মহাভোজের ব্যবস্থা। ভোজ খেয়ে তারপরে একটা কিছু ব্যবস্থা করা যাবে কোন। ঠিক আছে, সে নয় চলো, কিন্তু এই লোকটা? ওর কথা শুনেই মধুর মুখটা কেমন যেন শুকনো হয়ে গেল। সে আমায় হাতের ইশারায়
ঠোঁটে আঙুল চেপে চুপ করার ইশারা করল। বুঝলাম না এই রোগা প্যাংলা লোকটাকে দেখে ওর ভয়টা কিসের। যাই হোক, গ্রামে যাওয়া গেল। আত্রেই নদীর কূলবর্তী মাদারীপুর গ্রাম। কয়েক ঘর সম্ভ্রান্ত গৃহস্থ আর চাষাদের বাস। ডোমেরা থাকে গ্রামের বাইরের সীমানায়, শ্মশান সংলগ্ন অঞ্চলে। দিন বিচার করেই আমি এসেছিলাম। যত যাই হোক, বাংলার ছেলে আমি। ঢাকের বাদ্যি শুনলেই রক্ত কেমন চঞ্চল হয়ে ওঠে। এ এমন এক শব্দ যা শুনলে বাঙালির কোনো ঘাটের মরা বুড়োর বুকেও যৌবনের রক্ত চলকে ওঠে। আর আমি তো তখন সত্যিকারের জোয়ান। আমি জানি অমাবস্যা ছাড়া সব সাধনা হয় না, কিন্তু এই কদিন তিথি ভালো। শ্মশান ক্ষেত্রে বসবাসের লাভ আছে এই কদিনে। তাছাড়া সামনে অমাবস্যা আগত, ততদিনে এদিকের আটঘাট বুঝে একটু গুছিয়েই নেওয়া যাবে। যাই হোক, দুর্গা দালানে পৌঁছানো গেল। পৌরাণিক জমিদার বাড়ির ঠাকুর দালানে বারোয়ারি পূজা। জমিদাররা কেউই গ্রামে থাকেন না, নায়েব গোমস্তারা থাকেন। তারাই উৎসবের দিনে ঠাকুর দালান জনসাধারণের জন্য খুলে দেন। সেদিন নদীতে স্নান করলাম না, গ্রামের পুকুরে স্নান করে খাস জমিদার বাড়ির রোয়াকে বসে আসন পেতে খাওয়ার সৌভাগ্য ঘটল। নিয়ম মাফিক থেকে যাওয়ার আমন্ত্রণ পেলেও নায়েব শ্রী হরিবাগিসকে হাত জোর করে আমন্ত্রণ ফিরিয়ে দিলাম। শুধু বদলে কথা দিতে হলো যে যতদিন থাকবো যেন নায়েবের অন্নই প্রসাদ করে দিই। যতক্ষণ সেখানে ছিলাম মধু ছায়ার মতো পিছনে লেগেছিল। তা সে লোক ভালো। লুচি, তরকারি, মন্ডা, মিঠাই আর হালুয়ায় গলা পর্যন্ত ভরে নিয়ে খানিক মায়ের সামনে বসে থাকবার মন হলো। আমি পইতে পড়ানো গৃহত্যাগী সন্ন্যাসী তখন। পূজায় আমার কাজ না থাকলেও মায়ের রূপ দর্শন করতে বাধা কোথায়। মধুর দেখলাম আবার গাঁজার নেশা। আমায় বসিয়ে সে মণ্ডপের পিছনে গাঁজার ঠেকে গেল। আমাকেও অবশ্য আমন্ত্রণ জানিয়েছিল, তবে আমার তখন ঠিক ওদিকে মন টানল না। মায়ের সামনে একটা চেয়ার টেনে নিয়ে বসলাম। তখনও ঢাকে কাঠি পড়েনি, অথচ কি যেন এক গভীর তন্ময়তা গ্রাস করল আমায়। কোথায় যেন হারিয়ে গেলাম কতক্ষণের জন্য। যেন মহাকালের পথ পাড়ি দিয়ে চলে গেছি বহু দূরে, যেখানে ঢাক বাজছে, ধুনো পড়ছে, ধুনুচি নাচ হচ্ছে, দেবী প্রতিমার উজ্জ্বল মুখ জোড়া অপূর্ব মাতৃ লাবণ্য ঝরে পড়ছে। কতক্ষণ সেভাবে বসেছিলাম জানি না। মধু এসে যখন ঝাঁকুনি দিল, তখন ফিরে এলাম বাস্তব জগতে। ঠাকুরমশাই, চলেন। হ্যাঁ, চলো। চোখের কোণে জল এসে পড়েছিল। উঠে যেতে চলেছি, পিছন থেকে কে যেন একজন ডাকলেন। ঘুরে দেখলাম প্রধান পুরোহিত হাতছানি দিয়ে ডাকছেন। এগিয়ে গেলাম। বৃদ্ধ পুরোহিত রমাকান্ত গাঙ্গুলি আমায় ভালো করে পর্যবেক্ষণ করে বললেন, হবে, তোর হবে। তোর মধ্যে লক্ষণ আছে, মা আশীর্বাদ করবেন তোকে। তখন এতটাই ঘোরের মধ্যে ছিলাম যে জিজ্ঞেস করতেই ভুলে গেলাম যে কবে করবেন মা আশীর্বাদ। ফেরার পথে আবারও আমার খেয়াল হলো আত্রেয়ীর ধারের সেই লোকটার কথা। এবার জিজ্ঞেস করেই ফেললাম মধুকে, আচ্ছা আচ্ছা বলো তো ঠিক করে, ওই লোকটা কে? ওই যে গঙ্গার ধারে দেখলাম পাগলাটে গোছের। মধু দেখলাম এখানেও ভয় পাচ্ছে। সে ভালো করে ডান দিক বাঁ দিক দেখে নিয়ে বললে, ঠাকুরমশাই, আপনাকে
দেখেই বুঝেছি আপনি যে সে লোক নন। আপনার রাশি ভালো, আপনার লক্ষণ ভালো, ঈশ্বরের হাত রয়েছে আপনার মাথায়। না হলে কি আর ওর অত কাছে ঘন্টার পর ঘন্টা বসেও আপনি ঠিক থাকতে পারেন? মানে? মানে আমি আপনাকে অনেক সকালেই দেখেছি। প্রথমে ভেবেছিলাম আপনি এসেছেন কোথাও থেকে আবার চলে যাবেন, তারপর দেখলাম বসেই রইলেন। তা ওর অত কাছে অতক্ষণ বসেও যখন আপনার কোনো বিকার হলো না, তখনই বুঝলাম যে আপনি সাধারণ মানুষ নন, আপনার সেবা করা প্রয়োজন। আহ, কি বলছো? ভালো করে খুলে বলো ব্যাপারটা। ওর নাম ধাম কিছুই জানা নেই, তবে সবাই ওকে বঙ্কা খ্যাপা বলে। কত বছর ধরে যে অমন করে আছে তার ঠিক নেই। শ্মশানে থেকে রক্ত পিশাচ, কান পিশাচ, আরও কি সব পিশাচের সাধনা করে। ওর পাশে যে নরমুণ্ডটা ছিল, ওর ভিতরেই বশ করে রাখে ওর সিদ্ধ পিশাচদের। কারোর উপরে একবার খেপলে আর রক্ষে নেই। ওর ওই রকম বাঁকা চোরা গঠন আর খ্যাপাটে স্বভাবের জন্যই ওর অমন নাম। আপনি একটু দূরে দূরেই থাকবেন ওর থেকে। আচ্ছা, তা না হয় বুঝলাম, কিন্তু ও খাওয়া দাওয়া কি করে? মানে সকালে দেখলাম কাঁচা পিত্ত বমি করছে। আর কইবেন না, নিজের গু থেকে শুরু করে মরার কাঁচা পোড়া মাংস কিছুই বাদ দেয় না। খিদে পেলে সব খায়, আবার মনে হলে কতদিন জলও ছোঁয় না। যাই হোক, ওর আশেপাশে যেন যাবেন না। না, মনে পড়ে গেল মাতু পাগলির ঘটনা। সেবার তো মরতেই বসেছিলাম, কপাল জোরে বেঁচে গেছি, সঙ্গে মাতু পাগলির কৃপাও পেয়েছি। যাই হোক, জলে থেকে কুমিরের সাথে লড়াই চলে না। আমাকে যখন থাকতেই হবে তখন একে চটিয়ে কাজ হবে না। তবে একটা বিষয় হলো, এখানে সাধনা করতে গেলে এর চেয়ে অভিজ্ঞ লোক আর পাওয়া যাবে না। লোকটা শ্মশানের সব কিছু জানে। গল্প করতে করতে বাকি পথটা পার করে এসে পড়লাম আবারও শ্মশানের কিনারায়। চওড়া বালির চরের কোল দিয়ে বয়ে চলেছে আত্রেয়ী, অপরূপ রূপ তার। নদীর এপারে গোটা দুই পলাশ গাছে রক্ত পলাশের শোভা। কিছু দূরে দূরে শিমুলের গাছ, কাঁটায় ভরা গাছে টকটকে লাল রক্তবর্ণের ফুল ফুটে আছে। নদী এখানে বেশ চওড়া, ওপারে গাঢ় সবুজ বনানী। নদীর ঠিক মাঝখানে একটা জেলে নৌকা নোঙর করে বাঁধা। আমার থাকার জায়গা হয়েছে ডোমবস্তি থেকে দূরে শ্মশান লাগোয়া একটা টিনের ঘরে। মধু লোক লাগিয়ে পরিত্যক্ত ঘরটায় আমার থাকার জায়গা করে দিয়েছে। খুশি না হয়ে পারলাম না, তবে একটা কাঁটা বিঁধে রইল মনে। ওই লোকটা তখনও ঠিক ওইভাবেই বসে রয়েছে ওখানে। একটা এত রোগা মানুষ যে কিভাবে বেঁচে থাকতে পারে তাই এক সংশয়। তার উপর নাকি পিশাচ সিদ্ধ তান্ত্রিক। দুপুর কেটে রাত হলো। তান্ত্রিকদের নিয়ম সাধারণ সমাজের নিয়মের উল্টো, অর্থাৎ সমাজ যখন ঘুমায় তান্ত্রিক তখন জেগে ওঠে। সেদিন রাতের বেলা চাঁদ উঠল অপরূপ শোভা নিয়ে। আত্রেয়ীর জল গলানো রূপোর মতো ঝকঝকে হয়ে উঠল আগত কৃষ্ণপক্ষের মরা চাঁদের শেষ আভা নিয়ে। আকাশ থেকে যেন অমৃত ঝরে পড়ল ভুবনে। এ অকাল বোধনের সময়। ব্রহ্মার বারণ সত্ত্বেও রামচন্দ্র অকাল অর্থাৎ কৃষ্ণপক্ষে দেবীর নিদ্রা ভঙ্গ করেছিলেন 108টি নীল পদ্মে খুশি করে। আমিও মনে মনে আওড়ালাম, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সিগারেট ধরানোর জন্য থামলেন তারানাথ। সুযোগ পেয়েই কিশোরী মন্তব্য করল,
ধাবার মাঠে একবার অমন একটা হ্যাংলা চেহারা লোক দেখেছিলুম। এইবার থেকে পাগল টাগল দেখলে একটু সময় করে চলতে হবে দেখছি, কোথায় না আবার পিশাচ সিদ্ধ তান্ত্রিক বেরিয়ে পড়ে। তারানাথ কিশোরীর কথায় আমল দিল কিনা ধরতে পারলাম না। চোখ সরু করে তিনি সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, পিশাচ সিদ্ধ এমন বদ্ধ পাগল তান্ত্রিকরা যে কি ভয়ানক হতে পারে তা যার অভিজ্ঞতা আছে কেবল সেই জানে। অবশ্য মরার পরে এরাও পিশাচ কুলেই যায়। যে যার আরাধনা করে শরীর ত্যাগের পর সে সেই গতি লাভ করে। ভগবদ গীতায় স্বয়ং ভগবান বলেছেন। যাই হোক, আমার সামনের দরজা খুলে আমি চুপ করে বসে রয়েছি। এমন সময় চোখে পড়ল ব্যাপারটা। দূরে বালির চর যেখানে গঙ্গার ভিজে পলি মাটির সঙ্গে মিশেছে, সেখানটা সাঁওতাল মেয়েদের গলার হাঁসুলির মতো উজ্জ্বল দৃশ্যমান। আর সেই দৃশ্যমান সীমারেখার উপর কে যেন একটা ছায়ামূর্তি হেঁটে চলে বেড়াচ্ছে, ভীষণ কুঁজো, একদম হাড় জিরজিরে। হাতে তার কি যেন একটা ধরা। যারা সাধারণ মানুষ তাদের চোখে সাধারণত যা ধরা পড়ে না, আমাদের সাধকদের চোখে তার অনেক বেশি ধরা পড়ে। কতগুলো ধোঁয়া ধোঁয়া অবয়ব যেন ওই কালো মানুষটাকে কেন্দ্র করে চলেছে। এক সময় তারা আকাশের দিকে উঠে যাচ্ছে, আবার কখনো তারা নেমে আসছে বালির চরে। যেন একটা খেলা। ওই কালো ছায়ামূর্তি যেন জাদুকর, আর তার জাদুকাঠির ছোঁয়ায় নেচে চলেছে তার চোস্ত মডেলরা রঙ্গমঞ্চে। সেই রাতে বসে বসে দেখে গেলাম সবটা। পুরো রাত ওদের খেলা চলল। শেষ রাতের দিকে কোথায় যেন মিলিয়ে গেল সব। পরদিন বাসন্তী পূজার সপ্তমী, অসময়ে দেবী পক্ষের আগমন। একরকম ভালোই কাটল সেদিনটা। গ্রামের ভিতর পূজার আসরে গেলে খেয়ালই থাকে না কি উদ্দেশ্যে এসেছি আমি। খাওয়া দাওয়ার মহাভোজ, সাথে সিংহবাহিনীর দর্শন। সেদিন দুপুরে ফিরছিলাম একা, খাঁ দুপুর। হঠাৎ শ্মশানের সীমানায় দেখলাম একটা কাঠির মতো লম্বা মূর্তি যেন আমারই দিকে তার শূন্য চোখ পেতে দাঁড়িয়ে রয়েছে। এত দূর থেকে তার দৃষ্টি অনুমান করা সম্ভব নয়, তবু কিছু কিছু জিনিস মনের অবচেতনে একদম কাঁটায় কাঁটায় একদম ঠিক বলে। এবার কেমন যেন একটা হলো আমার। পা আর কিছুতেই উঠতে চায় না মাটি থেকে। গুরুমন্ত্রও মনে আসছে না। আমার তো কর্ণের মতো কোনো সাপ নেই, তবে কেন ব্রহ্মাস্ত্রের বিদ্যা আমি রণাঙ্গনে বিস্মৃত হব? আসলে হয়। এই অভিজ্ঞতার মধ্যে থেকেই জেনেছি, সামনে কোনো মহাশক্তি, তা শুভ হোক বা অশুভ, এসে দাঁড়ালে সমস্ত বিস্মৃতি ঘটে। এ হলো অপক্ত সাধকের লক্ষণ। কারণ জগৎ সংসারে সমস্ত বিপদ থেকে কেউ যদি আমাদের উদ্ধার করতে পারেন, তিনি গুরু। আদি শক্তি ঈশ্বর গুরুর মাধ্যমে আমাদের সামনে প্রকট হন। তাই গুরুর শাপ কেউ লঙ্ঘন করতে পারে না, স্বয়ং ভগবানও না। অথচ যে কোনো বিপদ থেকে একমাত্র গুরুই পারেন আমাদের রক্ষা করতে। সেই মুহূর্তে মধুসুন্দরী দেবীর জপও মনে এলো না। ধীর পায়ে এগোতে লাগলাম কেবল। পতঙ্গ যেমন আগুনের দিকে ধেয়ে যায়, তেমনি আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি ওই লম্বা কালো ঢ্যাঙা মূর্তিটার দিকে। পিছনে শ্বেত শান্ত পবিত্র আত্রেয়ী। কিছু সময়ের জন্যে যেন মনে হলো আত্রেয়ী হয়ে উঠেছে চপলা তুঙ্গভদ্রা।
সমস্ত কিছু কাঁপছে চরাচরে। অবশেষে এক সময় পৌঁছে গেলাম সামনে। আমাকে দেখেই বিভৎস করে ভেঙিয়ে উঠল লোকটা। হ্যাঁ, সেই লোকটা। মুখে তার খামচা মারা দাড়ি, অসম্ভব নোংরা হলদে হলদে ভাঙা দাঁত আর ভাঙা চোয়াল নিয়ে সে হাসছে। আজ সেদিনের সেই গামছাটার সাথে মাথায় একটা কম্বল ঢাকা দিয়েছে। অবাক হলাম দেখে যে ওই রুগ্ন চেহারায় সে কম্বলের ওজন বয়ে দাঁড়িয়ে রয়েছে কি করে। কম্বলটা ওর মাথা থেকে পিঠের দিক দিয়ে নেমে পা পর্যন্ত লুটাচ্ছে। সাক্ষাৎ পাগল একটা। আমায় দেখেই কেমন উচ্চিংড়ের মতো লাফিয়ে কঙ্কালের মতো খিলখিল হাসতে হাসতে 3 লাফে সে চলে গেল চরের জঙ্গলের দিকে। আর সে যাওয়ার সাথে সাথেই আমার ঘোরের ভাবটা কেটে গেল। তবে শরীরটা কেমন দুর্বল করতে লাগলো। সেদিন রাতে জ্বর এলো, ভয়ানক জ্বর। এক নিমেষে সব বাস্তব উধাও হয়ে গেল। ভুলে গেলাম আমি পড়ে রয়েছি আত্রেয়ী নদীর তীরে মহা শ্মশানে। মনে পড়তে লাগলো মায়ের কথা। আমি এক দৃষ্টে চেয়ে রয়েছি আমার জন্মদাত্রী মায়ের পানে। সেই মাকে জগৎ জননী মা বলে ভ্রম হচ্ছে বারবার। আমি ছুটে চলেছি যেন গ্রামের পথ ধরে। হঠাৎ থমকে দাঁড়ালাম। ওই লোকটা, হ্যাঁ, ওই লোকটা এসে দাঁড়িয়েছে ঠিক অমন করেই সামনে। আমার হাত পা কাঁপতে লাগলো। পরদিন বেলায় মধু আর 2-3 জনের ধাক্কাধাক্কিতে চোখ খুলল, কিন্তু শরীরে বল নেই। সবাই বলল বঙ্কা পাগলা অমন করেছে। সবাই ধরাধরি করে নিয়ে গেল দুর্গা মণ্ডপে। সেখানে মায়ের কাছেই শুইয়ে রাখা হলো অনেকক্ষণ। তারপর সেই বৃদ্ধ পুরোহিত মন্ত্র বলে আশীর্বাদী জল ছড়িয়ে দিলেন আমার উপরে। তারপর থেকে একটু সুস্থ হলাম। তবে সুস্থ হলেও এরা আর কেউই আমায় শ্মশানে যেতে দেয় না। একরকম গৃহবন্দী হয়েই থাকতে হলো। আশ্রয় হলো জমিদারের মহলে নায়েবের খাস তালুকে। সেদিন অষ্টমীর রাত। সেরে উঠেছিলাম আগেই। রাতের পুজো করে পুরোহিত আমার কাছে এলেন। এই বৃদ্ধকে আমার বড় ভালো লেগেছিল, যাকে বলে অমায়িক লোক। পরিচয় করে বললেন, কি নাম যেন তোমার? আগে আমার নাম তারানাথ। তা কিছু মনে করো না। এত কম বয়সে সংসার ছেড়েছ, ঠিক আছে, কিন্তু তোমায় এখনো মানুষ চিনতে হবে। তোমার এ পথ বড় কঠিন, বড় খারাপ লোকে ভরা এ সংসার। তোমাকে তোমার পথ বেছে নিয়ে চলতে হবে। সবাইকে বিশ্বাস করবে না। শ্রদ্ধা জাগলো মানুষটির উপর। বললাম, কোনো সাহায্য করতে পারেন? কাল নবমীর সন্ধ্যায় তোমাকে একটা জিনিস দেব, সেটা সঙ্গে রেখো। বিপদ তোমায় ছুঁতে পারবে না। এখন আসি, তুমি বিশ্রাম করো। পরদিন সন্ধ্যায় তিনি নিজেই এলেন। আমি তখন ভিতর বাড়ির অন্ধকার দাওয়ায় বসে রয়েছি। বাইরে ঢাক বাজছে। একটা লাল চেলি কাপড়ের ছোট পুঁটুলি দিলেন আমার হাতে। বললেন, দশমীতে মা জলে পড়ার সঙ্গে সঙ্গে তুমি সাদা সুতোয় বেঁধে এটি ডান হাতের বাহুতে ধারণ করবে। তোমার আগামীতে যা লক্ষ্য তা পূরণ হবে। শেষ কথাগুলি এমন অর্থবহ করে বললেন যে সংশয় জাগল। উনি সত্যি অন্তর্যামী নাকি? জানলেন কি করে আমার মনের ইচ্ছা?
পরদিন মহা ধুমধাম করে মা বিদায় নিলেন। আমিও আত্রেয়ীর জলে স্নান করে সাদা সুতোয় বেঁধে লাল পুঁটুলি ধারণ করলাম, কিন্তু আর মন বসতে লাগলো না জমিদারের অন্দরে। ফুটবল মাঠের মতো বিশাল খাটে কি আর আমার নিদ্রা হয়? সরাসরি গিয়ে নায়েবকে বললাম, দেখুন, আমার সময় ফুরিয়েছে, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ, কিন্তু যতই বিপদ আসুক আমায় যেতেই হবে আমার পথে। সাধনাই আমার পথ, শ্মশানই আমার শয্যা। আমার দৃঢ় প্রতিজ্ঞ সংকল্প দেখে খানিক গম্ভীর হলেন নায়েব। তারপর মধুডোমকে ডেকে পাঠানো হলো। মধুও যে আরো বেশি মুষড়ে পড়ল তা বলাই বাহুল্য। তবে আমার জেদে পড়েই ওরা আবারও আমায় ওই টিনের মাচায় তুলে দিয়ে এলো। ভাবলাম জীবনে ভয়ে যা পেয়েছি তার অধিকাংশটাই এসেছে পিছন থেকে, অর্থাৎ ভয়ের চোখে চোখ রেখে তাকালে ভয় অনেকটাই দূরে চলে যায়। ওই বঙ্কা পাগলা যদি আমার ভয়ের কারণ হয়, তবে ওর মুখোমুখি আমায় হতেই হবে। সেদিনটা চোখ কান বুজে কাটিয়ে পরদিন ভোর থাকতেই গেলাম। একটা নিভে যাওয়া চিতার সামনে হাঁটু ভাঁজ করে বসে মাটিতে মুখ লাগিয়ে কি যেন করছে। পরে বুঝেছিলাম শ্মশানের ছাই চিবুচ্ছে। আমার পায়ের শব্দে মুখ তুলে তাকালো। গলাটা কেমন ওর গর্দানের ভিতরে ঢুকে গিয়েছে। কেমন একটা কাক তাড়ুয়ার মতো খেঁকিয়ে উঠল। কি চাই? শিক্ষা হয়নি? এবার মেরে ফেলবো। ফেলো, ভয় পাই না। কি চাস তুই? সব সাধনা। কি? এক ভয়ানক হাসি জুড়ে দিল বঙ্কা, আর হাসতে হাসতে আবারও সেই বিকটভাবে লাফাতে লাফাতে কোথায় যেন চলে গেল। এদিকে অমাবস্যা নিকট। একদিন মধুকে পুরো ব্যাপারটা খুলে বললাম। আমি যে সাধনা করতে চাই তার জন্য সব প্রয়োজন, টাটকা মরা। মধু ঘাড় চুলকে বলল, ও জিনিস তো কপালের পেরে জোগাড় হয়। আপনার আরাধ্যা দেবীকে বলেন, তিনি নিশ্চয়ই জোগাড় করবেন। তারপর থেকে রোজ সব খুঁজি, বুঝলে? আরে শ্মশানে বসে একটা মরা জোগাড় করা কি এমন ব্যাপার? কিশোরী আবার তার মন্তব্য ঝাড়লে। তারানাথ একটুক্ষণ চুপ করে রইল, যেন আগের কথাগুলো একটু গুছিয়ে নিচ্ছেন। তিনি ভালো কথক, গল্প জমিয়ে বলতে পারেন। গল্প শোনানোয় ওঁর জুড়ি নেই। এবার কিশোরীর দিকে ফিরে বললেন, কি ভাবো? সব বললেই সব জোগাড় হয় না হে। যত মরা শ্মশানে আসে তাদের নিয়ে আসে তাদের আত্মীয় স্বজন, এবং তারাই দাঁড়িয়ে থেকে তাদের দাহ কাজ করে যায়। তুমি যদি তাদের গিয়ে বলো যে তোমাদের দেহটা দাও, আমি সাধনা করব, তাহলে তোমার খুলি ফাটিয়ে দেবে। দেখবে যে ওর পাশের চিতায় হয়তো তুমি উঠে পড়েছ। কিশোরীর মুখ ঝুলে পড়ল। বললে, তাহলে এই যে নিজের সব নিজে জোগাড় করতে হয়। আর এই কারণেই এই সাধনা সবচেয়ে কঠিন সাধনাগুলোর একটা, এবং ভাগ্য নির্ভর। তোমার ভাগ্য প্রসন্ন হলে তবেই সব তিথি এবং সামগ্রী একসাথে জুটবে। এর একটা না জুটলে বাকিগুলোর কোনো দাম নেই। কিশোরীর ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার ভেতর থেকেও। শুধু অক্লান্ত তারানাথ বলতে শুরু করলেন, এর দিন দুয়েক পরে মধু এক কাপালিককে আমার ডেরায় নিয়ে এলো। ইয়া বিশাল তার চেহারা, কপালে সিঁদুরের ফোঁটা, গায়ে রক্তাম্বর, পালোয়ানের মতো শরীর তার। ঠাকুর প্রণাম। ইনি সিদ্ধ কাপালিক। ইনি একবার আপনার সাথে কথা কইতে চান। সিদ্ধ কাপালিককে প্রণাম করে তার বসার জন্যে আসন করে দিলাম। দেহের মতোই ভীষণ ভারী তার গলার স্বর।
বললেন, সব সাধনা করতে চাও? আগে হ্যাঁ, আপনি সাহায্য করতে পারেন। সাহায্য করতে পারে কি না জানি না, কিন্তু যে করতে পারে সে ওই বঙ্কা খ্যাপা। জানো নিশ্চয়ই সাধনার বিধান। আমার সেই মাতু পাগলির সাথে মহাডামর সাধনার ইতিবৃত্ত। এটা শুনে কাপালিক আমায় সম্ভ্রমপূর্ণ নজরে দেখে নিলেন একবার ভালো করে। বুঝলাম মাতু পাগলি আদতে পাগলি হলেও সাধিকা হিসেবে একদমই পাগলি নয়, যেমন নয় বঙ্কা খ্যাপা। মাতু পাগলির নাম যে হাওয়ায় ভেসে এই আত্রেয়ীর তীরেও পৌঁছেছে বুঝতে আর অসুবিধা রইল না। খানিক চুপ থেকে বললেন, মাতু পাগলির থেকেও বিপজ্জনক লোকটা। তবে কি জানো তো, সব সাধনার জন্য একজন উত্তর সাধক লাগে। সে যদি পিশাচ সিদ্ধ হয় তাতে তো কথাই নেই, কারণ তুমি যখন সাধনা করবে তখন যত রাজ্যের পিশাচ হাকিনীর দল এসে তোমায় বিরক্ত করবে। উত্তর সাধক আড়াল থেকে দাঁড়িয়ে এইসব বিপদ থেকে তোমায় রক্ষা করবে মাভই মাভই বলে। তা ওকে তোমাকে হাত করতেই হবে। তবে তোমার কপাল দেখে মনে হচ্ছে সব জুটে যাবে। তিথিও সামনে, তবে ওই পাগলা বসে আসবে কিনা সে এক ব্যাপার। যাকে সেই কাজেই লেগে যাও। আমি করজোড়ে বললাম, আপনি যদি কিছু সাহায্য করতে পারতেন। এবার তিনি হো হো করে প্রাণ খোলা হাসি হেসে বললেন, ও সব লাইন আমি আগেই ছেড়েছি, বুঝলে তো। ও পথ হলো জুয়ার পথ। জুয়ারি যেমন বারবার হারে অথচ সে থামে না। প্রত্যেকবার খেলার আগে সে নিজেকে এই বলে প্রবোধ দেয় যে আগের বার সামান্যর জন্য হার হয়েছে, এইবার জিতবই। আসলে সে জিতে না, সে জিতলেও হারে, কারণ একবার জেতার পর তার ভিতর জেদ চেপে বসে বারবার খেলবার, আরো ভয়ানক, আরো বড় বাজি ধরবার। না, তুমি এখন যুবক মানুষ, তোমার শরীর মনে অপার বল, তুমি খেলো খেলো খেলো। আমি রঙ্গমঞ্চ থেকে একটু দূরেই দাঁড়িয়ে দেখব তোমাদের খেলা। বলে উঠলেন কাপালিক। মধু বাইরেই দাঁড়িয়েছিল। বিদায় নেওয়ার সময় মধুকে দিয়ে দেশি মদের কয়েকটা বোতল আনিয়ে নিলাম। বঙ্কাকে দিতে হবে যে। বিকেল হতেই শ্মশান ক্ষেত্র খুঁজে সেদিনের সেই বট গাছটার নিচেই পেলাম বঙ্কাকে। সেই একভাবে বসে রয়েছে গোঁজ হয়ে। আমার পায়ের আওয়াজে মুখ তুলে চাইল। নাক থেকে তার মোটা হয়ে সর্দি বেরোচ্ছে। খানিক মিটিমিটি হেসে নিজের আঙুলটা নোংরা নাকের ভিতর ঢুকিয়ে ঘোরাতে লাগলো, আর খিলখিল করে মনে মনে হাসতে লাগলো। আমি মদের একটা বোতল এগিয়ে দিয়ে বললাম, তোমার জন্য এনেছি, প্রসাদ গ্রহণ করো। প্রসাদের মানে বুঝিস? তারপর বোতলের ঢাকনাটা এক টানে খুলে সেটা থেকে কারণ বাড়ি একটা ব্রহ্মতালুর খোলে ঢেলে নিজে দুচুমুক খেয়ে আমার দিকে এগিয়ে দিল। হাত পেতে নিতেই যাচ্ছি, এমন সময় আবার সেটাকে টেনে নিয়ে নিজের ওই নোংরা আঙুল ডুবিয়ে দিল ওর মধ্যে। আমি নিঃশব্দে সব দেখছি। মাতু পাগলিকে এমন ধারা কাজকর্ম করতে দেখেছি। ওর হাত থেকে পান পাত্রটা নিয়ে চালান করে দিলাম গলার মধ্যে। সবটা দেখে শুনে বললে, গু খেতে পারিস? গু? চুপচাপ চেয়ে আছি দেখে বলল, তাহলে কিসের সাধক তুই? শুধু পইতে পুড়িয়ে বসন পড়লেই হয় না। সাধকের জন্য সব সমান, ভালো খারাপ বলে কিছু হয় না। ও সব সাংসারিক লোকেদের বানানো। মানুষ মরে যে ছাই হয়, সেই ছাই অঙ্গে লেপে সাধক সাধনা করতে বসে, বুঝলি? বঙ্কা খ্যাপার থেকে এমন তত্ত্ব কথা শুনব এটা আমি ভাবিনি। সে বললে, শোন, তুই কি চাস আমার জানা আছে।
তবে তার সাথে আমি আর একটা ভালো উপায় বলতে পারি। সব আমি জোগাড় করে দেব, আর তুই আরাধনা করবি বিধান মতে। আমি শিখিয়ে দেব। গদগদ হয়ে বললাম, কি বলোই না। হায় রে, তখন যদি জানতাম আগুন নিয়ে খেলতে চলেছি। যে সাধনা বঙ্কা খ্যাপার মতো সিদ্ধ সাধক করতে পারেনি, সে কি আর আমার দ্বারায় হয়? শোন, দেবীর বোধন করেছিলেন রামচন্দ্র অকালে, তোকেও করতে হবে অকাল বোধন, সব সাধনা দিয়ে। জিনিসটা নতুন শুনলাম। বললাম, কিভাবে? সঠিক সময়ে জানতে পারবি। এখন যেভাবে যেভাবে বলেছি জিনিসপত্র জোগাড় করতে থাক। বলে আমায় বেশ কতকগুলো সামগ্রীর নাম বলে সে সেদিনকার মতো আবারও মাথা হেঁট করে বসে পড়ল। চলে এলাম আমার মাচায়। শ্মশানে থাকার মধ্যে একটা অদ্ভুত বৈরাগ্য আছে, জানো তো। শ্মশানের আধ পোড়া কাঠ বাঁশ বানানো মাচায় শুয়ে, মরার কাঁথা কম্বল দিয়ে বিছানা বানিয়ে, জড়িয়ে জাপটে মরা পোড়া দেখতে দেখতে মরে পড়ে থাকা। মাঝে মাঝে মনের ভ্রমে নিজেকেই মরা মনে হয়। শুধু শ্বাসটা চলছে, এই যা। পরদিন থেকে শ্মশানের ব্যবসা জমে উঠল। এই শ্মশানের ব্যবসার বিষয়ে আমার বিশেষ অভিজ্ঞতা আছে। বহু জায়গায় দেখেছি এই ব্যবসার স্বরূপ একই, কোথাও বিন্দুমাত্র প্রভেদ নেই। কারোর শোক আবার কারোর আনন্দের কারণ। আত্মীয় স্বজনের কান্না শ্মশানের কাক চিলডোমেদের অন্ন সংস্থান করে। বড় বিচিত্র জীবন হে, বড় বিচিত্র জীবন। আমার টিনের চালার পিছনে বেশ দূরে লাইনের মেয়েদের ঘর। তাদের ঘরেও এতদিন মার ভাতের বেশি জোগাড় হয়নি। আজকাল তাদের ঘরেও মাছ মাংসের রমরমা। আমার খাবার মরার কাঠে রান্না করে দেয় মধু। সেদিন দুপুরবেলা খেয়ে দিয়ে গঙ্গার ধারের ফুরফুরে হাওয়ায় বসে বিড়ি টানছি। বঙ্কা এসে পাশে বসল। তার হাত পা থেকে খড়ি উড়ছে। আমায় একটা অদ্ভুত প্রশ্ন করলে। এই আমায় সবাই পাগলা বলে কেন রে? খেপা কেন বলে জানিস? না। তুই কিছুই জানিস না। আমার বয়স কত জানিস? তাও জানি না, সুতরাং চুপ করেই থাকতে হলো। আমার বয়সের আন্দাজ লাগাতে গেলে ওই জমের দুয়ার জমিদার বাড়ির ইতিহাস বুঝতে হবে। চমক লাগলো। জমিদার বাড়ির সঙ্গে যোগ আছে নাকি লোকটার? এজন্যেই কি নায়েব বাবু আমায় বিশেষ করে আটকে রাখতে চাইছিলেন? বললাম, বলো না শুনি। তারপর থেমে থেমে সেই খ্যাপাটে লোকটা যা শোনালো তা আজও ভুলতে পারিনি। আজ থেকে 50 বছর আগের কথা। তখন আমি সবে কলকাতা থেকে পড়াশোনা করে ফিরেছি। তোমার মতো নবীন যুবক। কি ভাবছো? আমায় দেখে মনে হয় না যে আমার বয়স 70 বছর, তাই তো? তা বটে। যতই অভব্য হোক, কোনো মতেই এই লোকটার বয়স 70 হতে পারে না। বললে, সেদিন রাতে যে দেখেছিলে আমি নদীর ধারে ডাকিনী যোগিনীদের নাচাতে নাচাতে চলেছি, কারণ ওরাই যেদিন ওরা চাইবে সেদিনই মাত্র মরবো আমি, তার আগে নয়। সাপুরের মৃত্যু সাপের কামড়েই হওয়া উচিত। যাই হোক, আমার সে সময় একটা নাম ছিল, আজ আর সে নাম মনেও পড়ে না।
মনে করতেও চাই না। মনে পড়লেও তোমাকে বলবো না, কারণ তাতে কোনো কাজ নেই তোমার। শুধু জানো যে জমিদার বীরসিংহ সেনাপতির কনিষ্ঠ পুত্র ছিলাম আমি। কলকাতা থেকে পড়াশোনা করে এলাম বটে, তবে সাথে নিয়ে এলাম অন্য এক নেশা। আমার দাদুর ছিল তন্ত্রের দিকে ঝোঁক। তোমাকে সব বলছি কারণ তুমি আমার একটা পরীক্ষায় পাশ করেছো। কি পরীক্ষা? সেই যে সেদিন তোমায় সম্মোহিত করে অসুস্থ করে দিলাম গুয়ে পেদনি বলে, কিন্তু একবেলা ঘুরতে না ঘুরতেই তুমি সেরে উঠলে। বুঝলাম কিছু ক্ষমতা তোমারও রয়েছে, কারণ অন্য কেউ হলে এতদিনে আমার পায়ে পড়ে তবে মুক্তি পেত। যাকে শোনো, কলকাতার নানান জায়গায় তখন ভূত নিয়ে লোকে মেতেছে। লোকজন কলেজ লাইব্রেরির মতো জায়গা খুলে তন্ত্র ভূত নিয়ে গবেষণা করছে। আমিও যুক্ত হয়ে পড়লাম, তবে ফিরেও এলাম অচিরেই কলকাতা থেকে। বাবা বিয়ে ঠিক করলেন পাল বাড়ির ছোট মেয়ে অনঙ্গবালার সঙ্গে। অনঙ্গকে দেখেই আমি প্রেমে পড়লাম। তখন আমাদের ভরা জমিদারি, আমার ভরা যৌবন। বঙ্কার মুখের দিকে চেয়ে রইলাম। ওর কোটরে ঢাকা চোখ ধক ধক করে জ্বলছে। পুরনো প্রেম যে কখনোই পুরনো হয়ে যায় না, তার জল জ্যান্ত প্রতিমূর্তি যেন বঙ্কা। বিয়ে হলো, যুবতী সুন্দরী বউকে সেদিন যে কি ভালোবেসেছিলাম। কিন্তু কপালে সুখ সইল না। কোথা থেকে বাড়িতে এক তান্ত্রিক এলো। আমি সাধন ভজনে আগ্রহী ছিলামই, ওর দিকে তাই আমি একটু ঝুঁকে পড়লাম, আর ও ঝুঁকলো আমার বউয়ের দিকে। কিন্তু তার যা ইচ্ছে ছিল তা পাবার উপায় তার ছিল না। তাই এক রাতে সে বিখ্যাত হীরা ডাকাত দলের সাথে ছল করে বাড়ি আক্রমণ করলো। ভয়ঙ্কর হীরা ডাকাত তছনছ করে ফেলল সব কিছু। অনঙ্গবালাকে তুলে নিয়ে গেল তান্ত্রিক। অনেক অনেক খুঁজেছি, পাইনি। তারপর একদিন শুনলাম দুষ্ট তান্ত্রিক অনঙ্গবালাকে বলি দিয়েছে। ঠিক ঠিক ওইখানে। বলেই তীক্ষ্ণ দৃষ্টিতে তার হাতের ইশারায় সে দেখিয়ে দিল সামনে জলের দিকে। আমি বোকার মতো চেয়ে রইলাম। কি ভাবছো? ওখানে তো নদী। ভুল। নদীর এক কূল ভাঙে, অপর কূল গড়ে। তখন নদীর এই দিকে চর পড়তো, আর ওই চরেই শয়তানটা আমার প্রেমিকা, আমার একমাত্র স্ত্রীকে বলি দিয়ে কোন সাধনায় সিদ্ধি পেল জানি না। এত বছরেও আমি সেই তান্ত্রিকের দেখা পেলাম না, দেশ দুনিয়া ঘুরেও। অবশেষে একদিন ফিরে এলাম আবারও আত্রেয়ীর তীরে। কামাখ্যা এক ভয়ানক তান্ত্রিককে গুরু বানিয়ে তার থেকে কিছু বিদ্যা শিখেছিলাম। ব্যাস, সেগুলোর বলেই পিশাচ সিদ্ধ হলাম। সবাই আমাকে তখন থেকে পাগল বলে খেপায়। আমার রূপ দেখে সেদিন থেকে
কেউ আজ পর্যন্ত আমায় চিনতে পারেনি যে আমি আসলেই কে, শুধু ওই নায়েব ছাড়া। তা ওরও তো মরার সময় হলো, কিন্তু শব্দ করলাম, শান্তি পেলাম কই? তবে শান্তি আমি পাবই। আমার শান্তি চাই। হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া অনঙ্গবালাকে চাই। আমার অনঙ্গবালা। তার অট্টহাসি ভেসে গেল হাওয়ার বেগে দিক বিদিক দীর্ণ করে। কেমন একটা করতে লাগলো বুকের ভিতরে। পাথরের ভিতরেও যে জলের স্রোত পাওয়া যায় সেদিন জেনেছিলাম। লোকটাকে ভালোবাসতে পেরেছিলাম কিনা জানি না, তবে ওকে আমার পথের সেই সময়ের সবচেয়ে উপযুক্ত পথ প্রদর্শক বলেই মনে হয়েছিল। পরদিন থেকেই আমি সামগ্রী জোটাতে লেগে গেলাম। মকরন্দ চালের পিঠে চাই, সিঁদুর চাই, লাল চন্দনের ফুল চাই, আটার পুতুল চাই, রক্তকরবী, পাঁচমিশুলি, বীজ থেকে বেরোনো ছাতিম গাছ, 34টা কাঁচা মাটির প্রদীপ এবং আরও নানান উপকরণ। সামগ্রী জোগাড় করতে করতে কাল ঘাম ছুটে গেল। কার কাছে যাইনি, আর কোথায় কোথায় খুঁজিনি। তবে কি বলতো, জীবনে দেখবে তুমি কোনো কিছু একটা পাবার জন্যে হাজারো চেষ্টা করছো, অথচ পাচ্ছ না। তুমি কাল ঘাম ছুটিয়ে ফেললেও সে জিনিস তোমার হাতে ধরা দেবে না, যতক্ষণ না তার সঠিক সময় আসছে। কপাল আর সময় দুটো জিনিস সঠিক করে লাগে সাফল্য পেতে। তখন বর্ষা নয়, তাই বীজ থেকে বেরোনো ছাতিম গাছ পাওয়া ভীষণ দুষ্কর। তাছাড়া এখন আমি লাল চন্দনের ফুল কোথায় পাই? লাল চন্দনের ফুল? অবাক হলাম আমি। ছেদ পড়ল গল্পে। তারানাথ উঠে গিয়ে একটা ঝোলা নিয়ে এলেন দেওয়ালে টাঙানো। সেখান থেকে কয়েকটা লবঙ্গর মতো শুকনো পাপড়ি দিলেন আমাদের হাতে। কি বলো তো? চিনতে পারলাম না স্বাভাবিকভাবেই। বললেন, এই হলো লাল চন্দনের ফুল। জিনিসটা দুষ্প্রাপ্য, বুঝলে? এমনিতে অবাক করা কিছুই লাগলো না সেগুলো, তাই ফিরিয়ে দিলাম তারানাথকে। উনি বললেন, ভাবছো আহা কি এমন? তা প্রেমিকাও তো একদিন বৃদ্ধা হয় নাকি? কিশোরীর ফাজলামির সীমা নেই। এখানে সে জীবনানন্দ এনে ফেললে। শুধু এনেই ফেললে না, বিকৃত করে ফেললে একেবারে। এতে আমার সাহিত্যিক বন্ধুরা অবশ্য খেপলে খেপতে পারেন, তবে রসালো আড্ডায় এমন অনেক জিনিসই সহজ হয়ে যায়, যা বাইরের গুরুগম্ভীর সাহিত্য সমাবেশ বা ধর্মীয় বৈঠকে পাতে দেওয়ারও যোগ্য নয়। প্রেম ধীরে ধীরে মুছে যায়, প্রেমিকাও একদিন বুড়ি হয়ে যায়। আরও হয়তো 2 লাইন সে বিকৃত করত, কারণ নতুন নতুন এক বাতিকতার হয়েছে, নতুন নতুন কবিতার বই পড়া। আমি এই কবিতার জন্মদাতার নাম জানতাম না। ওর থেকে বইটা নিয়ে গিয়ে পড়েছিলাম একবার, তাতেই আর ওকে এগোতে দিতে সাহস হলো না। একটা মক্ষম চিমটি কেটে চুপ করালাম। তারানাথ তার ঝোলা রেখে আবারও নিজের জায়গায় আসীন হলেন। বলছি যে তুমি যদি তোমার এই জোয়ান শরীরটা নিয়ে আজ থেকে 40-45 বছর এগিয়ে যাও, আর দেখো তুমি ঠিক এমনটি আছো, আর তোমার স্ত্রীটি নিতান্তই বুড়ি হয়ে পড়েছে, তবে কি তার প্রতি তোমার প্রেম জাগবে? অতদিন বাঁচার তো প্রশ্নই নেই আজকালকার মানুষদের। ধরো যদি বেঁচেও গেলে, তাতে কিন্তু তাকে দেখে আর স্ত্রী মনে হবে না, প্রেম জাগবে না হৃদয়ে। হ্যাঁ, ঠাকুমা দিদিমার মতো সম্ভ্রমের উদ্রেক হতে পারে। তেমনি এই যে লাল চন্দনের ফুল, এও তেমনি। এর যখন সময় আসে, তখন গাছের সব পাতা ঝরে যায়। পাতাহীন লাল চন্দনের বনে ধীরে ধীরে মঞ্জুরি থেকে ফুটে ওঠে হলুদ হলুদ 4 পাপড়ির ছোট ছোট ফুল। ক্রমে সেইগুলো হয়ে যায় রক্তবর্ণ। সেই ছোট ছোট অজস্র রক্তবর্ণ পুষ্পের সম্মিলিত শোভা তখন জঙ্গলে মাদকতা জাগায়, লাগায় আগুন।
ঠিক নবযৌবনের মতো। আর আজ তুমি যা দেখলে তা বহু বছরের মৃত পুষ্প, কুঞ্চিত চর্ম, বৃদ্ধার মতো অশীতিপর। তবে সেদিন সে জিনিস জোগাড় করতে কম কাঠখড় পোড়াতে হয়নি। লাল চন্দনের গাছ কি আর বাংলায় হয়? দিন কয়েকের মধ্যে একটা ব্যাপার শুরু হলো। এলাকায় বিপ্লবী লুকিয়ে আছে এই গুজব নিয়ে ইংরেজ পুলিশের অভিযান শুরু হলো। সে অভিযান তো নয়, রীতিমতো অত্যাচার। অত্যাচারে অত্যাচারে অতিষ্ঠ করে তুলল আশেপাশের লোকজনকে। গ্রামে গ্রামে পুলিশি অত্যাচারের খবর আসতে লাগল। মাদারীপুর থেকে আরং বিস্তীর্ণ আত্রেয়ীর চর জুড়ে ত্রাস ছড়িয়ে পড়ল। শুধুমাত্র সন্দেহের বশে কারোর ঘরে আগুন দেওয়া হলো, তো কাউকে দিনে দুপুরে নদীর ঘাট অথবা ক্ষেতের আলে গুলি মারা হলো। কারোর ঘর থেকে বউ মেয়ে তুলে নিয়ে গেল। অবশেষে অতিষ্ঠ হয়ে গ্রামের লোকেরা একজোট হয়ে গোপনে সভা করল। আমাদের শ্মশানের ছাইয়ের স্তূপেও পুলিশের ভারী বুটের ছাপ পড়ল। সবাই চঞ্চল হয়ে উঠল, কেবল বঙ্কা খ্যাপা ছাড়া। সে ওই রকমই বসে থাকে, গোঁজ হয়ে, খাঁ খাঁ হৃদয়ে, শূন্য দৃষ্টি নিয়ে। পুলিশ এলো, শ্মশানে ঘুরে চলেও গেল। তবে গ্রামের লোকেরা গোপনে এক বুদ্ধি করল। তারা সিদ্ধ কাপালিকের সঙ্গে জোর করে অমাবস্যার দিন নরবলির বুদ্ধি করল তার ডেরায়। ওর ডেরায় আমি একবার গিয়েছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম সামগ্রীর প্রয়োজনে। রক্তচন্দনের ফুল সেই জোগাড় করে দিয়েছিল। আমার সাথে খোশ গল্প করতে করতে নিজের ঝোলার ভিতর হাত ঢুকিয়ে খানিক বাদে বের করে আনলো। মুঠো খুলতেই দেখলাম ছোট্ট ছোট্ট উজ্জ্বল লাল বর্ণের এক রাশ ফুল ওর মুঠোর মধ্যে ধরা। একটা শালপাতার ঠোঙায় আমায় সেটা দিয়ে হাসি মুখে বলল, যতদিন না তোর উদ্দেশ্য সফল হচ্ছে এ ফুল শুকাবে না। উদ্দেশ্য কর্ম হয়ে গেলে এর ভিতর থেকে প্রাণ চলে যাবে। লোকটার আরাধ্যা দেবীকে দেখেছিলাম, রক্তবর্ণা, নগ্ন, এলোকেশী, মুন্ডমালা বিভূষিতা। মনে মনে করজোড়ে উচ্চারণ করলাম প্রশস্তি বাণী। ওং মেঘাঙ্গিং বিগতাম্বরং সব শিবারূঢ়ং ত্রিনেত্রং পরং কর্ণালম্বী নৃমুণ্ড যুগ্ম ভয়োদং মুণ্ডস্রোজং ভীষণং বামাধোর্ধক রাম্বুজে নরশির খড়গঞ্চ সব্যেতরে দানাভীতি বিমুক্ত কেশ নিচয়াং বন্দে সদা কালিকাম। মেঘ বর্ণা দিগম্বরা সবরূপী শিবের উপর আরূঢ়া ত্রিনয়না আদ্যাশক্তি, কানে নরমুণ্ডদয় ধারণ করে ভয় প্রদায়িনী, মুণ্ডমালিনী, ভয়ঙ্করী, বাম দুই হাতে নিম্নে ও উচ্চে যথাক্রমে নরমুণ্ড ও খড়গধারিণী, দক্ষিণ দুই হাতে বর ও অভয়ধারিণী মুক্তকেশী কালিকাকে আমি সর্বদা বন্দনা করি। সেই মায়ের সামনেই হবে নরবলি। এই বিষয়ে আমার পরামর্শ নেওয়া হয়নি, সুতরাং যেচে পরামর্শ কাউকে দিতে যাওয়াও সম্ভব নয়। তাদের মত এই দেবী কুপিতা হয়েছেন। নররক্তে দেবীর পূজা করলে তবেই দেবী তুষ্ট হবেন। কিন্তু নররক্ত পাওয়া যায় কোথায়? যাকে তাকে তো আর ধরে এনে হাড়ি কাঠে ঢোকানো যায় না। সবই আমার কানে লোকমুখে এসে পৌঁছেছিল। দেবীর সামনে এক বিশেষ ধুনি আছে কাপালিকদের। সেই ধুনির আগুন 365 দিন 24 ঘন্টা জ্বলে। কাশীর মণিকর্ণিকা থেকে ওর দাদু ক্ষেত্র কাপালি এনে প্রতিষ্ঠা করেছিলেন ওই ধুনি। সেই থেকেই জ্বলছে। বছরে একবার করে শুধু ধুনিতে মণিকর্ণিকা থেকে নতুন ছাই এনে দেওয়া হয়। বাকি বছরটা মোটা মোটা কাঠ ফেলে দেওয়া হয়, তাই ধিকি ধিকি জ্বলতে থাকে। যা শুনলাম, ইংরেজ সাহেব ফ্রান্সিস তার পরিবার নিয়ে এসে উঠেছে আরং আর মাদারীপুরের সীমানায়।
সাধারণত রাতের আধারে ওরা গ্রামে এসে হানা দেয়। সেই দিন সুযোগ বুঝে ওর ঘর থেকে ওর বাচ্চা 12 বছরের কচি মেয়েটাকে তুলে নিয়ে এসে এরা হাঁড়ি কাঠে দেবে। সেই মেয়েটা নাকি খুব সুন্দর দেখতে, লাল চুল, একেবারে ডল পুতুলের মতো, নাম জুলি। সব শুনে কিছু বলিনি বটে, তবে মনের ভিতরে কেমন যেন একটা কাঁটা ফুটতে লাগলো। কোথায় যেন কি একটা গন্ডগোল থেকে যাচ্ছে, যা মন মানতে চাইছে না। ব্যাপারটা বঙ্কা খেপাকে একদিন বললাম। সে শুনে নির্লিপ্তের মতো বলল, তোর মধ্যে এখনো সাধক জেগে ওঠেনি রে পাগলা। সাধকের এসব জগৎ সংসার বিষয়ে নির্মোহ হতে হয়। ওই বাচ্চা মেয়ে মায়ের অংশ, মায়ের কাছে ফিরে যাবে। তা বলি তুই করছিস না আমি? যে অত ভাবছিস, যা পরশু অমাবস্যা নিজের কাজে মন দে, যা। আমিও মন ঘুরিয়ে নিলাম। সত্যি তো, এসব গ্রাম্য ঝঞ্ঝাটে পড়ার আমার কি দরকার আছে? যাদের বিষয় তারা দেখবে। আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি, সেই উদ্দেশ্য পূরণ হলেই আমার শান্তি। আর আমি তো কাউকে প্রাণে মেরে ফেলার কাজ করছি না, একটা মরাকে নিয়ে আমার কাজ। বঙ্কা বলেছে, তিথি যোগ উপস্থিত হলে নদীর দক্ষিণ ঘাটে আসনের পাশে ভেসে এসে নিজে ধরা দেবে মরা। পরদিনটা যেমন তেমন কেটে গেল। গ্রাম শান্ত, সকলের মধ্যেই যেন কি একটা ঢাক ঢাক গুড়গুড় চলছে। মধুও আজকাল কেমন চিন্তায় থাকে, কিছু বললেই আকাশের দিকে আঙুল দেখিয়ে হাত জোড় করে। বঙ্কাকে আজকাল মাঝে মাঝে আমি রেঁধে খাওয়াই। বুঝলে তো, জীবনে অনেক সুখাদ্য খেয়েছি, কিন্তু শ্মশানে বসে জ্বলন্ত চিতার থেকে চেয়ে চিতার আধপোড়া কাঠে ভাত ফুটিয়ে সেই ভাত খাওয়ার স্বাদ আমি আজও ভুলিনি। জিনিসটা তোমাদের শুনে খারাপ লাগতে পারে, কিন্তু ভেবে দেখো, আমাদের দেশের অধিকাংশ ডোমেরাই এখনো এই জীবন যাপন করে। বেশি দিন আর থাকবে না ঠাকুর মশাই। যেভাবে যুগ আগে যাচ্ছে, দেখবেন এমন কিছু পদ্ধতি এলো যে কাঠ ছাড়াই মরা পোড়ার ব্যবস্থা হয়ে গেল। মানে সেদিন তো কাগজেই পড়ছিলাম, বিদেশে ইলেকট্রিক ফার্নেস এসে গেছে। আরে রাখো তোমার ইলেকট্রিক চুল্লি, মণিকর্ণিকার আগুন আদিকাল থেকে জ্বলছে, আদিকাল জ্বলবে। মিলিয়ে নিও আমার কথা। ডোমেদের দল মরার কাঠে ভাত ফুটিয়ে খাবে, পিশাচ সাধকের দল মরার মাংস খুবলে খাবে। এ নিয়ম বদলাবে না। যাই হোক, অবশেষে এলো অমাবস্যার দিন। দিন থাকতেই লেগে গেলাম কাজে। আত্রেয়ীর দক্ষিণ ঘাটের বেলতলায় প্রদীপ দিয়ে চক্র সাজালাম। একটা বড় চক্রের মাঝে একটা ছোট চক্র, তার ভিতরে ত্রিভুজ, এবং ত্রিভুজের মধ্যে একটা দ্বীপ। আবির এবং রং দিয়ে বানালাম যন্ত্র। পিছনেই একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকবে বঙ্কা খেপা। সে মাভই মাভই জপ করে সমগ্র রাত আমায় পাহারা দেবে, আর তার সিদ্ধা পিশাচিনীরা রক্ষকের মতো ঘিরে থাকবে আমাকে। সন্ধ্যা 8টায় মহেন্দ্রক্ষণ। আকাশে সেদিন একটা তারাও ফোটেনি। চরাচর ঢেকেছে গাঢ় তমসায়। সে তমসা এমন গাঢ় যে দুর্ভেদ্য মনে হয় আমাদের সকলকে কেন্দ্র করে চেনা আত্রেয়ীর তীরভূমিকে ঘিরে কোনো এক অভিশাপের করাল ছায়া কোনো নরক থেকে উঠে এসে আমাদের চরাচরকে আবৃত করেছে। আকাশও ঢাকা পড়েছে তার আড়ালে। নির্ঘাত গোপন পূজায় মেতেছে কাপালিকতার দলবল। গ্রামের মানুষেরা ওঁত পেতে রয়েছে সাপদের মতো। আজ শিকারীর শিকার হওয়ার দিন। হঠাৎ দূরে কোথায় প্রবল চিৎকার উঠল সম্মিলিত কণ্ঠে, সঙ্গে বন্দুকের আওয়াজ। নদীর তীর বরাবর দূর কোনো গ্রামে
ফ্রান্সিস সাহেব ও তার দলবল আক্রমণ করে না জানি কোন গরিবকে অত্যাচার করছে, না জানি কোন বনের ইজ্জত পুলিশের থানাতে মাটিতে মিশে যাচ্ছে। আরো একটা ব্যাপারে হাড় কেঁপে গেল। ফ্রান্সিস সাহেব বাড়ি নেই, তার মানে অরক্ষিত কুঠি হয়তো এতক্ষণে আক্রান্ত হয়েছে। তার মানে ব্যাপারটা ভাবতেই কেমন একটা গা ছমছম করে উঠল। আত্রেয়ীর জলে আকণ্ঠ ডুব দিয়ে মগজ কিছুটা ঠান্ডা হলেও মন প্রশমিত হলো না। সকাল থেকে নির্জলা উপবাস করে রয়েছি, গঙ্গা স্নান সেরে উঠেছি। হঠাৎ একটা জিনিস দেখে চমকে উঠলাম, আর সাথে সাথেই দুটো শিয়াল দূরে হুক্কা হুয়া করে ডেকে উঠল। কি যেন একটা কালো মতো জিনিস এসে লেগেছে ঘাটের পাশে চড়ায়। নেমে গেলাম, নরম পলিমাটিতে হাঁটু পর্যন্ত ডুবে গেল। জিনিসটা উল্টেই চমকে উঠলাম। অন্ধকারে মুখ দেখতে পেলাম না, তবে বুঝলাম একটা টাটকা লাশ এবং নারী শরীর। আমি ইতস্তত করছি, এমন সময় উপরের জমি থেকে ভেসে এলো বঙ্কা খেপার কণ্ঠস্বর। তারানাথ, তুই এখন পুরুষ নোস, স্ত্রীও নোস, তুই এখন সাধক। আর সাধকের কাছে এই জগৎ সংসার মৃত, অসাড়। ওই অসাড় শরীরের কোনো পরিচয় নেই। তুই তুলে এনে ওকে তোর সাধনার কাজে লাগা। নিজেকে ঝটকা মেরে খাড়া করলাম। সত্যিই তো, আমার ভিতরটা একদম নির্মোহ হওয়া উচিত। কোন রকম বাসনার বাষ্প সেখানে যেন না থাকে। হালকা দেহটা উঠিয়ে নিয়ে এলাম, আমার আসনের সামনে যন্ত্রের উপর উপুড় করে শুইয়ে দিলাম। অলক্ষ্যে দাঁড়িয়ে ওই পাগলা বঙ্কা খেপা, সুধারণব, পুরুষাচার যার নব, নীলতন্ত্র, কুলাচুদামণির মতো জটিল গ্রন্থ থেকে ততোধিক জটিল সব সংস্কৃত মন্ত্র উচ্চারণ করছে। আমি এর মধ্যেই দেহ ভালো করে নিরীক্ষণ করে মিলিয়ে নিয়েছি। তন্ত্রের গুপ্ত বইয়ে মৃতদেহ সম্পর্কে কঠোর নিয়মের বর্ণনা রয়েছে। মৃতদেহটি তাজা এবং অক্ষত থাকা উচিত। শরীরের কোনো অংশই অনুপস্থিত থাকা উচিত নয়। কোনো অংশে বিকৃতি থাকা উচিত নয়, যেমন এক চোখা মৃতদেহ প্রত্যাখ্যান করা হবে ইত্যাদি। তবে দেহটি যেন সব নিয়ম কানুন মেনে উপস্থিত হয়েছে আমার সামনে। প্রদীপের আলোয় এক টুকরো বহ্নি শিখা যেন। দেহটি নগ্ন, উল্টো করে শুইয়ে তার উপরে ধ্যান মুদ্রায় বসলাম আমি। কিন্তু তখনও জানি না কি অঘটন করতে চলেছি আমি। রক্তপুষ্পে সজ্জিত মৃতদেহের উপর আসীন আমি। নিজেকে রাজা বলে ভ্রম হচ্ছে মাঝে মাঝে। দূরে গ্রামে ঢাক বাজছে, আর তার চাপা আওয়াজ আসছে ভেসে। নিশ্চয়ই বলি হওয়ার সময় নিকট। আমি বঙ্কা খেপার প্রদত্ত মন্ত্র জপ করতে লাগলাম এক মনে। ওম বীরাসনে মহাবাপে দেবী শক্তি কৃপাপ্রদে ইত্যাদি। প্রায় 2 ঘন্টা কেটে গেল নিরুপদ্রবে। গভীর মনে জপ আর চেতনায় বঙ্কার মাভই ছাড়া জগৎ চরাচর যেন মিথ্যা। হঠাৎ তীব্র উল্লাসে কেঁপে উঠল গ্রাম। বুঝলাম বলি সমাপ্ত হয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই মনে হলো প্রবল বেগে হাওয়া উঠল শ্মশানে। হ্যাঁ, স্পষ্ট চোখ বুঝেও বুঝতে পারছি শ্মশানের ছাই কুণ্ডলি পাকিয়ে উড়ছে হাওয়ায়। মারণ ঘূর্ণির সৃষ্টি করছে আমাকে কেন্দ্র করে। আমি নিজের স্নায়ুকে যথাসম্ভব একজোট করে জপ করছি। আমার জন্য জগৎ মিথ্যা, নারী পুরুষের প্রভেদ মিথ্যা, সৃষ্টি প্রলয় মিথ্যা, সত্য শুধু বীজ মন্ত্র।
হঠাৎ আমার বন্ধ চোখের সামনে কে যেন দৃষ্টি প্রদান করল, আর সেই দৃষ্টিতে স্পষ্ট দেখলাম আমি যে যুবতী নারীর দেহে বসে সাধনা করছি, উল্টো করে শোয়ানো সেই শরীরের মুন্ডুটা ঘুরে গেল পিছনের দিকে, আর আমার দিকে ড্যাব ড্যাবে চোখ মেলে বলতে লাগলো, দে, খেতে দে, বড় ক্ষুধা লেগেছে। আবার সে বাংলা ছেড়ে সাহেবই বলতে লাগলো। মনের মধ্যে কেমন সংশয় উপস্থিত হলো। এ কে? হঠাৎ করে পরিষ্কার বাংলায় সে বলে উঠল, আমায় মেরে ফেললো। আমি ঘরে ঘুমাচ্ছিলাম, আমায় তুলে ওই গ্রামের লোকেরা জলে ফেলে দিলে। আমি সাঁতার জানতাম না, ডুবে গেল। তার আগে আমার বোনকে ওরা তুলে নিয়ে গেছে বলি দেবে বলে। চমকে উঠলাম। তবে কি এই মেয়েটিও সাহেব কন্যা? তারপর থেকে মেয়েটা থেকে থেকে কেঁদে বেড়াতে লাগলো আমার চারপাশে। কখনো বলে, দেখ, আমি এখনো শরীরের মায়া ছাড়তে পারিনি। তুই আমায় সাধনায় লাগাস না, বাঁচিয়ে তোলো আমায়, আমি বাঁচতে চাই। আবার কখনো বলে, তবে রে শয়তান, আমি তোর ঘাড় ভাঙবো। আমার পরিবারের ওপর করা অত্যাচারের শোধ নেব আমি। তোর জীবন আমি নরক করে তুলব। এক সময় মনে হলো একদল ভয়ানক হিংস্র শিয়াল যেন ঘিরে ধরেছে আমাকে। তারা আমাকে ছিঁড়ে খেয়ে ফেলতে চায়, যেন মাটি ফুঁড়ে উঠে আসছে শত শত কালো কালো সব আদিম পিশাচের দল। আমার মন্ত্রপাঠ শিথিল হয়ে পড়ছে। রাত তখন কত জানি না। হঠাৎ কানের কাছে শুনলাম এক তীব্র চিৎকার। মন্ত্রপাঠ থামাস না তারানাথ। বঙ্কা চেঁচাচ্ছে। আমি আবারও জপে মন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কিছু সময়ের মধ্যেই যেন আগুন জ্বলতে লাগলো শরীরে। এমন তো হওয়ার কথা নয়। বুদ্ধি দিয়ে বিচার করলাম, অশরীরী শক্তিদের তো আসনের বাইরে থাকা দরকার। চোখ খুলে দেখতে যাব, এমন সময় আবারও গর্জন। চোখ খুলিস না, জপ কর তারানাথ। মনে হচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে চরাচরে, সব জ্বলে পুড়ে যাচ্ছে। হঠাৎ দেখলাম হোমের আগুন জ্বলছে, আর তার সামনে এক কাপালিককে। ভয়ঙ্কর দর্শন কাপালিক। সে জোর করে টেনে হিঁচড়ে আনছে এক যুবতীকে। মেয়েটিকে আমি যেন কোথায় দেখেছি, খুব চেনা। মেয়েটির পরনে লাল পাড় কাপড়, দামি গহনা। দেখেই মনে হচ্ছে জমিদার বাড়ির নববধূ। কাপালিক তাকে হাত পা বেঁধে মাথার উপর ঘড়া ঘড়া জল ঢেলে স্নান করালে। তারপর তার গলা জোর করে হাঁড়ি কাঠে ঢুকিয়ে গলায় পরিয়ে দিলে রক্ত জবার মালা, কপালে লেপে দিল সিঁদুর। তারপর দুর্বোধ্য মন্ত্র পাঠ করতে করতে একসময় খড়গের ধার নেমে এলো ওর কচি গলায়। সমস্ত আর্তচিৎকার মুহূর্তে ঠান্ডা হয়ে মুন্ডহীন দেহটা কয়েকবার মাত্র ছটফট করে নিথর হয়ে গেল। আলতারাঙা কচি পা দুটো বালির চরে কয়েকবার কেঁপে উঠেই থেমে গেল চিরতরে। দুষ্ট কাপালিক বিকট অট্টহাসিতে আকাশ বাতাস কাঁপিয়ে চুলের মুঠি ধরে কাটা মুন্ডুটা হাতে উঠিয়ে হাঁটা দিল নদীর পাড় বেয়ে। টপ টপ করে কাঁচা রক্ত পড়তে লাগলো তার গতিপথে, আর মুন্ডহীন দেহটা পড়ে রইল সেইখানে। আমার কানের সামনে ফিস ফিস করে আমার সবের আত্মা বলে উঠল, এখনো চিনতে পারলি না তারানাথ? এবারে আমায় ছেড়ে দাও। ওই দেখো, দূরে অন্ধকারে যে দাঁড়িয়ে রয়েছে, তোমার উত্তর সাধক
তার সাথেই মিলনের জন্য আমি আবার জন্ম নিলাম, আবারও মরলাম। আমি জাতিস্বর হয়েও মরেছি শুধু ওই লোকটার জন্য, কারণ সেদিনের সেই জমিদার পুত্র কৌশিক নারায়ণ যে আজ বঙ্কা খ্যাপা। আমার ভাগ্য আমায় এখানে নিয়ে এসেছে। তুমি আমায় মুক্ত না করলে যে আমার মরণ সার্থক হবে না। এক টানে উঠে পড়লাম সবের উপর থেকে। ওদিক থেকে বঙ্কা খ্যাপা চেঁচিয়ে উঠল, মরবি, তুই মরবি। সব সাধনায় বাধার ফল সাধকের মৃত্যু। আমি ভয় পেলাম না, বললাম, কৌশিক নারায়ণ, তোমার স্ত্রীর আত্মা ফিরে এসেছে এই মেয়েটির মাধ্যমে। এখন সে তোমার সাক্ষাৎ চায়। আমার অপূর্ণ সাধনা তুমি পূর্ণ করো। তুমি উত্তর সাধক থেকে সাধকের আসন গ্রহণ করো। অন্ধকার হলেও পরিষ্কার দেখলাম বঙ্কা খ্যাপা আর পাগলের মতো লাফিয়ে লাফিয়ে নয়, কতকটা সাধারণ মানুষের মতোই এসে উঠল আমার আসনে। আমি আসন ছেড়ে নিচে গিয়ে দাঁড়াতে যাব, সে আমায় বুকে জড়িয়ে ধরল। স্পষ্ট বুঝলাম বঙ্কা কাঁদছে। এরপর আমি চলে এলাম। বঙ্কা যেরকম সাধক ছিল, উত্তর সাধকের প্রয়োজন ওর ছিল না। তাছাড়া সিদ্ধি নিজেই ওর অপেক্ষা করছে। তাই অন্ধকারে গা মিশিয়ে আমিও চিরদিনের মতো পিছনে ফেলে হারিয়ে গেলাম আত্রেয়ীর চর থেকে। যাওয়ার সময় তবে একটা শোরগোল শুনলাম, সঙ্গে গ্রামে কয়েকটা বন্দুকের শব্দ। এর প্রায় এক সপ্তাহ পর তখন আত্রেয়ীর তীরবর্তী মাদারীপুর থেকে বহু দূরে চলে গিয়েছি। এক গ্রাম্য বৈঠকে হঠাৎ এক বৃদ্ধ এসে আমায় প্রণাম করে। সাধারণত বয়স্কদের আমি পা ছুঁতে দিই না, কিন্তু কি ভেবেই যেন ভদ্রলোককে দিলাম। ভদ্রলোক এ কথা সে কথার পর মাদারীপুরের কথা পারলেন। শুনলাম এবং অনুমানে বুঝলাম, সেই রাতে যখন বন্দুকের শব্দ হয়েছিল, তখন নরবলির খবর পেয়ে ওই ফ্রান্সিস সাহেবের পরিবারকে খুনের দায়ে বিশাল পুলিশ বাহিনী এসে ঘটনাস্থলেই অভিযুক্ত তান্ত্রিক সহ আরও 5 জন গ্রামবাসীকে গুলি করে খুন করে এবং 7 জনকে পাকড়াও করে। তাদেরও নাকি ফাঁসি হবে। সেই দলে মধুডোমও আছে। আরও শুনলাম, সেই রাতেই নাকি ঘুমের মধ্যেই হার্ট ফেল করে মারা গিয়েছে জমিদারের নায়েব। যেন আমাকেই খবরগুলো দিতে এসেছিলেন উনি। এমন করে চলে যাবার উপক্রম করতেই আমি পাকড়াও করলাম। আর একটু বসে যান না। বৃদ্ধ ইতস্তত করে বললেন, আগে আগে আমার পরিবারটি ওই 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 দূরে দূরে অপেক্ষা করে রয়েছে। দেখলাম দূরে একটা বট গাছের ছায়ায় ছাতা মাথায় লাল বেনারসি পরনে এক যুবতী দাঁড়িয়ে রয়েছে। মনে মনে হাসলাম বৃদ্ধের এই বয়সের শখ দেখে। আমায় আবারও প্রণাম করে চলে গেলেন বৃদ্ধ। ইচ্ছে ছিল খোঁজ নেওয়ার বঙ্কা খ্যাপার, কিন্তু সে সুযোগ আর পেলাম না। হঠাৎ চোখ আটকে গেল। চলে যাওয়ার আগে ছাতা সরিয়ে ওর যুবতী স্ত্রী আমার দিকে হাসি হাসি মুখে চাইলেন। গায়ের রক্ত আমার হিম হয়ে এলো। এই মেয়ে সেই মেয়ে, যার মৃতদেহের উপর বসে আমি অসমাপ্ত সব সাধনা করেছি, যাকে কাপালিক খুন করেছিল বলে জাতিস্বর হয়ে আবার জন্ম নিয়েছিল বঙ্কা খ্যাপা ওরফে কৌশিক নারায়ণের সাথে মিলন হেতু। এক লাফে খাড়া হয়ে উঠলাম, কিন্তু সঙ্গে সঙ্গেই যেন ওরাও ছায়াবাজির মতো ধোঁয়া হয়ে দুপুর রোদে মিলিয়ে গেল। আরো একটা কথা মনে এলো, আরে বুড়োর ছায়া দেখলাম না তো মাটিতে। কতক্ষণ সেভাবে স্থির হয়েছিলাম জানি না। হঠাৎ চাওয়ালা এসে আমায় একবার ঝাঁকিয়ে দিল। ঠাকুর মশাই,
কতক্ষণ ধরে দেখছি আপনি নিজের মনে বিড়বিড় করছেন। বলি, সব ঠিক তো ঠাকুরমশাই? ওরা যে কই, কে? আপনি নিজেই কতক্ষণ থেকে বকবক করছেন। শেষ হয়ে গেল তারানাথের গল্প। গল্পের রেশ শুরু হয়ে গেল মনে। সেই রেশ মটলেন ছাড়িয়ে ধর্মতলার মোড় পর্যন্ত পৌঁছতে পৌঁছতে আমাদেরও হৃদয়ে দোলা দিতে লাগলো। কিন্তু ওই আবার কঠিন বাস্তবের সামনে তারানাথের আধো আলো আধো ছায়ায় ভরা ঘরের ভিতর জন্ম নেওয়া পরাবাস্তব গল্পেরা কেমন যেন একটু ম্লান হয়ে যায়। আজকের গল্প উত্তর সাধক থেকে প্রশ্ন, বঙ্কা খ্যাপার আর এক নাম কি? তো সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই জানো। চটপট কমেন্টে লেখো এবং গল্পের জন্য @gmail.com পাঠিয়ে দাও। আর আগের পর্বের যারা বিজয়ী তাদের বাড়িতে অলরেডি গল্পের জন্য থেকে পুরস্কার পৌঁছে যাচ্ছে এবং তাদের নাম ঘোষণাও হয়ে গেছে। পূর্ববর্তী যে রবিবারগুলোতে ভেদুগুণিনের গল্প আসে সেই গল্পগুলোর রাত 9টার গল্পের শেষে, এবং এই সপ্তাহেও এই গল্পের উত্তর তোমরা কমেন্টে জানাও। পরবর্তী গল্প খুব শিগগিরই আসছে বৃহস্পতিবার রাত 9টাতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, টাটা।